ঝটপট জবাব ইমতিয়াজের। করে দেব। সঙ্গে সঙ্গে মোতালেব, কাশেম আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাগান্বিতা পুরো তাজ্জব বনে গেল। রাগান্বিতা তো বলেই ফেলল, ছেলেটা কি পাগল? রাগান্বিতার বাবা খুব অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল ইমতিয়াজের মুখের দিকে। বলল, কি বলো তুমি? না মানে আজ পর্যন্ত এই জিনিসটা কখনো করতে ইচ্ছে হয়নি। ইচ্ছে হলে হয়তো করে দিতাম, তাই বললাম। আমি আবার খুনি ভাববেন না কিন্তু জমিদার সাহেব। রাগান্বিতার বাবা কি বলবেন বুঝতে পারছেন না। ছেলেটা তার সামনে খুন করার বিষয়টা নিয়ে এত ইজিলি কথা বলতে পারছে। ছেলেটা কি সহজ সরল বোকা টাইপের? রাগান্বিতার বাবা ইমতিয়াজের দিকে তাকিয়ে বলল, তোমার মনে হয় তুমি সত্যি মানুষ খুন করতে পারবে? আসলে হয়েছে কি জমিদার সাহেব, খুন বিষয়টা আমি কখনো সেইভাবে বড় করে দেখিনি, তাই কথাটা বলে ফেললাম। তবে মানুষ খুন করা এত সহজ নাকি? লাস্ট কথাটা রাগান্বিতার দিকে তাকিয়ে বলল ইমতিয়াজ। মেয়েটা শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে দরজার সামনে, মনে হচ্ছে তারই অপেক্ষায় দাঁড়িয়েছিল। ইমতিয়াজ দৃষ্টি সরালো, বলল, আরও কি কিছু জানার আছে জমিদার সাহেব? তুমি কি করো? পড়াশোনা। তবে আমার নিজস্ব একটা ব্যবসা আছে। পড়াশোনার পাশাপাশি আমি সেই ব্যবসাটাও করি। কিসের ব্যবসা? তাঁতের। আচ্ছা, পরশু রাতে যে একটা ছেলের খুন হয়েছিল এ সম্পর্কে তুমি কিছু জানো? জানি বলতে শুনেছি। আমি তো আর ছেলেটাকে চিনি না, কখনো দেখিনি। তবে শুনেছি খুন হয়েছিল নাকি। আর কিছু জিজ্ঞেস করলো না মোতালেব তালুকদার, শুধু বললেন, ঠিক আছে, তুমি এবার যেতে পারো, আবার ডাকলে এসো। ঠিক আছে জমিদার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমতিয়াজ আর দাঁড়ালো না, দুপলক রাগান্বিতাকে দেখেই বেরিয়ে গেল। রাগান্বিতাও দেখল তা। ইমতিয়াজ যেতে সেও চলে গেল বাড়ির ভিতরে। অন্যদিকে রাগান্বিতার বাবা তাকিয়ে রইল ইমতিয়াজের যাওয়ার পানে। ছেলেটার কথাবার্তা ঠিক কেমন যেন ঠেকছে তার, তবে কারো কাছে তা প্রকাশ করলেন না। হঠাৎ যেন কি একটা মনে পড়ল। রাগান্বিতার বাবা হালকা উচ্চস্বরে বলে উঠলেন, ইমতিয়াজ, দাঁড়াও। ইমতিয়াজ দাঁড়িয়ে পড়ল। কিছু একটা ভাবতে ভাবতে পিছন ঘুরল, খানিকটা ভ্রু কুঁচকে বলল, জি বলুন। কাশেমকে ডাকল মোতালেব তালুকদার। বলল, পোলাটারের ভিতরে নিয়ে যা কাশেম, সঙ্গে রাগানিতে বলবি কিছু মিষ্টি আর পানি দিতে। তুই তো জানিস আমাদের পরিবারের নিয়ম আছে, মেয়ে আমাদের খালি মুখে বিদায় দিতে নেই। ইমতিয়াজ শুধু শুনে গেল, জবাবে কিছু বলবে, কিন্তু রাগান্বিতার বাবা বলতে দিলেন না। কাশেম ইমতিয়াজকে ভিতরে যাওয়ার জন্য অনুরোধ করল। ইমতিয়াজও আর বারণ করতে না পেরে চলল কাশেমের পিছু পিছু। তবে যাওয়ার আগে রাগান্বিতার বাবার দিকে তাকালো। তার মনে হলো জমিদার সাহেব বোধহয় খুব ভালো মানুষ। ডাইনিং টেবিলের পাশেই ছিল একটা জানালা। জানালার পাশে বিশাল একটা গাছ। গাছটার উচ্চতা হয়তো দোতলা ছুঁই ছুঁই। ইমতিয়াজ চেয়ারে বসে আছে, তার সামনেই বাড়িতে করে মিষ্টি আর পানি রাখা। রাগান্বিতা মাত্রই তার সামনে এসব রেখে গেছে। ইমতিয়াজের মোটেও এসব খাওয়ার ইচ্ছে নেই। কাশেম বসে আছে ইমতিয়াজের সামনে। ইমতিয়াজ খাচ্ছে না বলে বলল, কি হলো? আপনি দিয়ে খাইতেছেন না কিছু? আমার আসলে এই মিষ্টিটা অতটা পছন্দ না। মিষ্টি পছন্দ না বলেই আমি রোজ নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজি। কাশেম যেন অবাক হলো ইমতিয়াজের কথা শুনে। বলল, হাজা কোন? কতক্ষণ আগেও মেজে আসলাম। তোমারই বিশ্বাস না হলে মুখলেসকে জিজ্ঞেস করতে পারো। তাহলে আপনি এখন মিষ্টি খাইবেন না? তুমি খেয়ে ফেলো। এই বলে সামনের গ্লাসটার পানি থেকে কিছুটা পানি খেলো ইমতিয়াজ। তারপর বলল, তারপর জমিদার সাহেব কিছু জিজ্ঞেস করলে বলবে আমি খেয়েছি। মিছা কথা কমো? মিথ্যা কথা কই, আমি তো খেলাম। কই খাইলেন? এই যে পানি খেলাম। এবার তুমি ঝটপট মিষ্টিগুলো খেয়ে ফেলো তো। কাশেমের মিষ্টি খুব পছন্দ, তাই আর লোভ সামলাতে না পেরে সব মিষ্টি ধপাধপ খেয়ে ফেলল। ইমতিয়াজ মিষ্টি হাসল এতে। হঠাৎ কাশেমের ডাক পড়ল। রাগান্বিতার বাবা তাকে ডাকছেন। কাশেমও দ্রুত পানি খেয়ে ছুট লাগালো বাহিরে। ইমতিয়াজ বসে রইল। অল্প কিছুক্ষণ জানালার বাহিরটা আর বাড়ির ভেতরের আশেপাশটায়ও একটু চোখ বুলালো। অতঃপর উঠে দাঁড়ালো ইমতিয়াজ। এবার তাকে যেতে হবে। ইমতিয়াজ তার গায়ের শার্টটা ঠিক করে চেয়ার ছেড়ে উঠে বসল। কোনো দিক আর না তাকিয়েই চলে যেতে লাগলো সে। সদর দরজা পর্যন্ত যেতেই রাগান্বিতার কণ্ঠ শোনা গেল। সে বলল, আপনি মিষ্টিগুলো খেলেন না কেন? ইমতিয়াজ দাঁড়িয়ে পড়ল। রাগান্বিতার চোখের দিকে তাকিয়ে বলল, তার কাজল কালো আঁখিতে আমি খুব মায়া দেখেছি। মিষ্টি তো পছন্দ নয়,
তাই আমি ঠিকাতেই সন্তুষ্টতা উপভোগ করেছি। ইমতিয়াজ দাঁড়ালো না। রাগান্বিতা ইমতিয়াজের কথাটার অর্থ না বুঝতে পেরে বলল, মানে? ইমতিয়াজ কি আর এর মানে বলবে? বলবে না তো, তাই যেতে যেতেই বলে গেল, সব কিছুর মানে বুঝতে নেই কুমারী রাগান্বিতা। বুবু, রাগান্বিতা বুবু, উডো বুবু, তোমার নামে চিঠি আইছে। বুবু উডো জলদি, ডাক পিয়ন ডাকতাছে বুবু, উডো। পরপর কয়েকবার রাগান্বিতার কানের কাছে ঝুঁকে কথাগুলো বলছে লুবনা। রাগান্বিতাদের গ্রামের একটা বাচ্চা মেয়ে। রাগান্বিতাকে অনেকেই ভালোবাসে। কতক্ষণ আগে ইমতিয়াজ চলে যাওয়ার পর নিজের রুমে এসে বিছানায় শুয়ে ইমতিয়াজের বলে যাওয়া কথাটা ভাবতে ভাবতে কখন যে রাগান্বিতার চোখ লেগে গিয়েছিল তা বুঝতেই পারেনি। রাগান্বিতা নড়ে চড়ে উঠল। চোখ খুলে তাকাতেই সামনে লুবনাকে দেখে হতভম্ব হয়ে বলল, তুই এখানে? বুবু উডো, তোমার নামে চিঠি আইছে, ডাক পিয়ন ডাকতাছে। চিঠি? হ, আমি তোমাগো বাড়ির উঠান দিয়া যাইতাছিলাম, তখনই আইছে। আমারে কইল তোমারে ডাইকা আনতে, তাই আনছি। বাড়িতে রেজবান দাদাবাবুরে ছাড়া আর কাউরেই দেখি নাই। রাগান্বিতা উঠে বসল। কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তুই যা, আমি দেখছি। আচ্ছা বুবু। বলেই লুবনা চলে গেল। আর রাগান্বিতাও বেশি না ভেবে দ্রুত উঠে চলল নিচে। আজকে ডাকপিয়ন হিসেবে অন্য আরেকজন এসেছে। গত 2 দিন যে লোকটা এসেছিল সে আজ আসেনি। একটা মাঝবয়সী ছেলে এসেছে। রাগান্বিতা খানিকটা বিচলিত মুখ নিয়ে এগিয়ে গেল ডাকপিয়নের সামনে। সে যেতেই রাগান্বিতার দিকে খামে ভরা চিঠিটা এগিয়ে দিয়ে শুদ্ধ ভাষায় বলল, ডাকপিয়ন, আপনার নামে চিঠি এসেছে। রাগান্বিতা কিছুক্ষণ ডাকপিয়নের দিকে তাকিয়ে থেকে চিঠিটা নিল, বলল, ধন্যবাদ। ডাকপিয়ন একটা ছোট সই নিয়ে যেতে নিল। রাগান্বিতা তাকে ডাকলো, বলল, আচ্ছা শুনুন। ডাকপিয়ন দাঁড়িয়ে পড়ল। পিছন ঘুরে সাবলীল কণ্ঠে বলল, জি বলুন। চিঠিটা কোথা থেকে এসছে এ সম্পর্কে আপনি কিছু জানেন? ডাকপিয়ন খানিকটা চমকালো কথাটা শুনে। অবাক স্বরে বলল, না, আমি তো খালি ডাক বাক্স থেকে নিয়ে আসি আর ঠিকানা মাফিক পৌঁছে দেই। তবে একটা অবাক করার বিষয় কি জানেন? আপনার চিঠিটা কোথা থেকে আসে তার ঠিকানা ওই চিঠিতে দেওয়া নেই, শুধু আপনাদের এই বাড়ির ঠিকানাই দেওয়া ছিল। বিষয়টা সত্যি অবাকজনক। যাই হোক, আমার দেরি হচ্ছে, যেতে হবে, আরো অনেক জায়গায় যেতে হবে তো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ডাকপিয়ন আর কিছু না বলে চলে গেল। রাগান্বিতাও চিঠি হাতে নিয়ে ঢুকে গেল ভিতরে। কে যে দিচ্ছে চিঠিগুলো, এই গ্রামেরই নয় তো? আচ্ছা, ডাকপিয়ন মিথ্যা বলছে না তো? এমনও তো হতে পারে ঠিকানা দেয়া ছিল কিন্তু ডাকপিয়ন জানাতে চাইছে না। রাগান্বিতা তার মাথায় চাপড় মারল। কি সব ভাবছে? ডাকপিয়ন ঠিকানা বলতে চাইবে না কেন? অদ্ভুত। চিঠি পেয়ে মাথাটা পুরোপুরি বোধহয় গেছে রাগান্বিতার। রাগান্বিতা এসব ভাবতে ভাবতে সদর দরজা দিয়ে ভিতরে ঢুকতেই তাকে আবার ডাকতে এলো লুবনা। বলল, বুবু, নদীর ওই পারে যাইবা শাপলা তুলতে? রাগান্বিতা দাঁড়িয়ে পড়ল, বলল, এখন? হ, আমি যামু। তুমি আগেরবার কইছিলা না শাপলা তুলতে গেলে তোমায় ডাকতে? রাগান্বিতা কতক্ষণ ভাবল, বলল, ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি। ঠিক আছে বুবু। রাগান্বিতা চলে গেল উপরে। রেজওয়ান নিজ রুমে ঘুমাচ্ছে। বাবা বারণ করেছে যতদিনে পুরোপুরি সুস্থ না হচ্ছে ততদিন বাড়ির বাইরে না যেতে। ঘড়িতে তখন প্রায় 11টা বাজে। রাগান্বিতার বাড়িতে একজন কাজের লোক আছে। ওনার নাম মিলিতা বেগম। বয়স 49 ছাড়িয়েছে। রাগান্বিতা মাঝে মাঝে ওনাকে সুন্দরী দাদিমা বলে ডাকে। কিশোরী বয়সে মহিলাটি দেখতে খুব রূপবতী ছিলেন। এখনো গায়ের রং পুরো দুধের মতো ফর্সা। ছোটবেলা থেকেই রাগান্বিতা, কুহু আর রেজওয়ানকে উনিই বড় করেছেন। অত্যাধিক ভালোবাসেন, তাই তো কুহুর মৃত্যুতে তিনি বড্ডই আঘাত পান। রাগান্বিতা চিঠিটা তার রুমে রেখে ছুটে যায় রন্ধনশালার দিকে। মানে রান্নাঘরে। দাদিমা তখন দুপুরের ভোজনের জন্য কাটাকাটি করছিলেন। বয়সটা বেশি হলেও দাদিমার হাতের রান্না এখনো দারুণ। রাগান্বিতা ওনায় কাজ করতে সবসময় সাহায্য করে। রাগান্বিতা এগিয়ে গেল দাদিমার দিকে। ওনার গলা জড়িয়ে ধরে বলল, দাদিমা, আমার না খুব শাপলা খেতে ইচ্ছে করছে। রাগান্বিতার কাঁচে মুচকি হেসে বলল, লুবানার লগে যাইবা কিন্তু তোমার বাজানে যদি আইয়া পড়ে?
বাবা এখন আসবে না। তুমি তো জানো বাবা রোজ জোহরের আজানের কতক্ষণ আগেই বাড়ি আসে। আমি তার আগেই চলে আসব। গ্রামের মানুষ তো বালা না, দুপার বেলা তোমারে দেখলে। কেউ দেখবে না, আমি তাহলে যাই। আমি মানা করলে তুমি শুনবা বুঝি? হাসে রাগান্বিতা। দাদিমার গালে একটা চুমু এঁকে বলে। তুমি মানা করবা বুঝি? দাদিমাও হেসে ফেলে। আজ অনেকদিন পর তিনি হাসলেন। রাগান্বিতা উঠে দাঁড়ালো, বলল, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। আর রেজওয়ান, দাদা ভাইয়ের ঘুম ভাঙলে ওরে কিছু খেতে দিও। আচ্ছা, ওসব তোমার ভাবন লাগবো না। মুস্কি হাসে রাগান্বিতা। অতপর হালকা একটু তৈরি হয়ে সে চলে যায় লুবনার সাথে বাড়ির পিছন দিকের রাস্তা হয়ে জামতলা পেরিয়ে। বলতো মোকলেস, এই গ্রামের সবচেয়ে সুন্দরী নারীর নাম কি? বইটা হাতে নৌকায় দাঁড়িয়ে থাকা ইমতিয়াজ কথাটা জিজ্ঞেস করলো মোকলেসকে। মোকলেস নৌকার একদম কর্নারে বসেই বলে উঠল,